হ্যালো ভিউয়ার্স, নাফিজার স্বপ্ন চ্যানেল থেকে আমি মিতু মনে বলছি। সবার আগে অনুরোধ করে বলছি, ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা পেলে আরও ভালো ভালো গল্প নিয়ে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাইয়া, তুই কি আমার সাথে ফিজিক্যাল রিলেশন করবি? নিজের চাচাতো বোনের হঠাৎ এমন কথা শুনে বিছানা থেকে লাফ দিয়ে উঠল শাহরিয়া। নিজের চাচাতো বোনের মুখ থেকে এমন কথা কখনোই আশা করেনি সে। কপাল থেকে জোরে পড়া ঘাম দ্রুত মুছে ধমক দিয়ে শাহরিয়া তার চাচাতো বোন ফারিয়াকে বলল, ছি, এসব কি বাজে কথা বলছিস তুই? তুই করবি কিনা বল। আর একবার এরকম কথা মুখে উচ্চারণ করলে ঠাঠিও কিন্তু 2 থাপ্পড় বসিয়ে দেব। আচ্ছা, তুই তো নেট চালাস, তাহলে নিশ্চয়ই ভিডিও দেখেছিস এবং চটি গল্পও পড়েছিস। তোর কি ইচ্ছে করে না কারোর সাথে ফিজিক্যাল রিলেশন করতে? তোর কি নিজের যৌবনটাকে একটু শান্তিতে ভরিয়ে দিতে ইচ্ছে করে না? তাহলে আয় আমার কাছে, দুজনে মিলে অনেক মজা করব। তুইও বেশ মজা পাবি আর আমিও। কাছে আয় ভাইয়া, কেউ দেখবে না, কারণ এই মুহূর্তে তুই বা আমি ছাড়া বাড়িতে আর কেউ নেই। ছি, তুই এতটা নিচু মনের মেয়ে, আমার ভাবতে ঘৃণা হচ্ছে। ছি, তুই এসব পাপ কাজ দূর, প্লিজ চলে যা আমার 2 চোখের সামনে থেকে। আহা, পাপ বলছিস কেন? তুই কি ভিডিওগুলো দেখিস না বা চটি গল্প পড়িসনি? তারা যদি লিখতে বা এসব করতে পারে, তাহলে আমরা কেনই বা পারবো না? আর তুই নিজের এত ভালো ছেলে মনে করছিস কেন? তোর ইনবক্স চেক করলেই তো দেখা যায় না জানি কয়টা মেয়ের সাথে লুটুর পুটুর করেছিস। তাই এত ন্যাকা না সেজে কাছে আয়, চল না, আমরা দুজনে মিলে অনেক মজা করি। শাহরিয়ারের বুঝতে আর একটুও বাকি রইল না যে তার চাচাতো বোন ফারিয়ার নেট দুনিয়ায় ওই অন্ধকার পৃথিবীতে ডুবে গিয়েছে। ফ্রন্ট চুটির রোগে আক্রান্ত হয়ে গেছে। সেখান থেকে বের হওয়া অতটাও সহজতর নয়। নিজেকে আর এক মুহূর্তের জন্য আটকাতে পারেনি শাহরিয়া। সঙ্গে সঙ্গে কষে ফারিয়ার দুগালে 2 থাপ্পড় বসিয়ে দেয়। সাথে সাথেই 5টি আঙ্গুলের দাগ বসে পড়ে ফারিয়ার ফর্সা গাল জোড়ায়। তুই আমার চাচাতো বোন, সেটা ভাবতেই আমার আজ প্রচুর ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমিও নেট চালাই, তাই বলে এটা তুই ভেবে নিস না আমি হাজারো মেয়ের সাথে লুটুর পুটুর করি, পূর্ণ ভিডিও দেখি এবং চটি গল্প পড়ে বিভিন্ন পাপ কাজে নিজেকে লিপ্ত করি। হ্যাঁ, মাঝে মধ্যে কিছু খারাপ ছবি বা ভিডিও চোখে পড়ে, সেগুলো আমি এড়িয়ে যাই, তাই বলে সেগুলো দেখি না। আমার আত্মবিশ্বাস আছে নিজের প্রতি যে আমি ইন্টারনেটের অপব্যবহার কখনো করব না, কখনোই নেট দুনিয়ার কোনো অন্যায় এবং পাপ কাজে জড়াবো না। আমাদের এমন কিছু দেখা বা শোনা একদমই উচিত নয় যেটা দেখে বা শুনে আমরা অন্যায় ও পাপ কাজে লিপ্ত হব। তোকে আমি পরিষ্কার করে বলছি, এসব অন্ধকার পৃথিবী ছেড়ে প্লিজ আলোর পথে চলে আয়। তাছাড়া কিছুদিনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিস, সো ভালোভাবেই থাক। ভবিষ্যতে আবার এমন কিছু করলে চাচা চাচিকে কিন্তু আমি সব কিছু বলতে বাধ্য হব। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া আর কিছু বলতে পারল না। গালে হাত দিয়ে সোজা নিজের রুমে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পরে শাহরিয়া নিজের রুমের দরজা দ্রুততার সাথেই বন্ধ করলো এবং মনে মনে ভাবতে থাকে, আজকাল কত শত ছেলে মেয়ে যে ইন্টারনেটের মাধ্যমে অন্যায় পথে যাচ্ছে হিসাব ছাড়া। যদি বিভিন্ন 18+ আইডি গ্রুপ পেজ অথবা বিভিন্ন 18+ সাইটের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হতো বা সেগুলো নষ্ট করে দেওয়া হতো, তাহলে মনে হয় অনেক ছেলে মেয়ে অন্যায় পথে যাওয়ার হাত থেকে বেঁচে যেত। কিন্তু কেউ সে সবের বিরুদ্ধে কোনো প্রকার অ্যাকশন নিচ্ছে না। তাছাড়া আমি অনেক বড় বড় গ্রুপ ও পেজের অ্যাডমিনকে রিকোয়েস্ট করেছিলাম যে তারা যেন বিভিন্ন 18+ আইডি পেজ গ্রুপে রিপোর্ট মারতে মারতে নিমিষে নষ্ট করে দেয়, কিন্তু তারা কেউই আমার এইসব কথা কোনো গুরুত্বর আকারে দেখেননি। জবাবে তারা প্রত্যেকেই বলেছিল, আমাদের আর কাজ কাম কি নাই যে ওদের বিরুদ্ধে লাগতে যাব। তারপরে অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু লাভ হয়নি। একটিবার ভেবে দেখুন তো, যদি বড় বড় ভালো গ্রুপ পেজ সাইট আইডি সবাই যদি এসব 18+ আইডি পেজ এবং সাইটের বিরুদ্ধে লাগে, তাহলে আমার মনে হয় না ওইসব 18+ আইডি পেজ সাইটের
চিহ্নটুকু পাওয়া যাবে। পরের পর্ব সবার আগে পাবেন S2 SO4 পেজে। প্রতিদিন শত শত ছেলে মেয়ে কিন্তু নষ্ট হচ্ছে এসব বাজে পেজ, গ্রুপ ও বিভিন্ন সাইটের জন্য। রাতে খাবার খাওয়ার জন্য ফারিয়াকে ডাকতে গিয়ে শাহরিয়া দেখলো ফারিয়া ওসব 18+ ভিডিওগুলো দেখছে। শাহরিয়া দ্রুত ফারিয়ার কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, ছি, তোকে এত করে বলার পরও তুই আবার এসব দেখছিস? তোর মৃত্যুর ভয়ে বলতে কোনো কিছুই কি নেই? এতটা নির্লজ্জ খারাপ কি করে হলি? আমার মোবাইলতে বলছি। না, দিব না। আর আমি এক্ষুনি চাচা ও চাচিকে গিয়ে সবটা বলছি। কথাটা বলার সাথে সাথে যখন শাহরিয়ার সামনে পা বাড়াতে যাবে তার পূর্বেই ফারিয়া দ্রুত রুমের দরজা বন্ধ করে নিজ জামার খানিকটা অংশ ছিঁড়ে ফেলে। এই, তুই এসব কি করছিস? আমাকে যেতে দে বলছি। আজ আমি তোর এই মোবাইলটা চাচা চাচিকে দেখিয়ে ছাড়বো। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া তেমন কিচ্ছু বলল না, শুধু বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। চিৎকার চেঁচামেচি শুনে বাসার সবাই দৌড়ে আসলো, কিন্তু রুমের দরজা বন্ধ থাকায় কেউ প্রবেশ করতে পারছিল না। পরবর্তীতে তারা দরজা ভাঙতে বাধ্য হয়। ভিতরে গিয়ে সবাই দেখতে পেল ফারিয়ার রুমে এক কোণে পড়ে আছে। ফারিয়া নিজের বাবাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল এবং পরিশেষে কাঁদতে কাঁদতে বলল, বাবা, শাহরিয়ার আমার গোসলের ভিডিও বানিয়ে সেটা দেখিয়ে আমার সাথে জোর জবরদস্তি করে খারাপ কিছু করার চেষ্টা করছিল। শাহরিয়ার মাথায় এই মুহূর্তে যেন গোটা আকাশটা ভেঙে ভেঙে পড়ছে। নিজের মেয়ের মুখে এইরূপ কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারল না। সজোরে একটা লাথি মারল শাহরিয়ারের বুকে। শাহরিয়া কিছু বলতে চাইলেও তাকে বলার মতন কোনো সুযোগ দেওয়া হয়নি। অতঃপর শাহরিয়ারের গালে ঠাটিয়ে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেওয়ার পর শাহরিয়ারের বাবা বলল, তোর মতো কুলাঙ্গারকে জন্ম দিয়ে আমি খুব বড় একটা ভুল করেছি। এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবি। বাবা, আমার কথাগুলো তো একটাবার শুনো। কিন্তু একটা বারের মতো কেউ শোনেনি শাহরিয়ারের কথাগুলো। বাড়ি থেকে দূর দূর করে বের করে দিল। রাত প্রায় 12টা। রাস্তার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তখন ভাবছে, এখন কোথায় যাবে, কি করবে? মিথ্যা একটা অপরাধে সে যে আজ সর্বহারা। না চাইতেও চোখ দিয়ে টপ টপ করে শাহরিয়ার জল গড়িয়ে পড়ছে, কোনো ক্রমে আটকাতে পারছে না। হঠাৎ শাহরিয়া দেখতে পেল তার সামনে কেউ একজন যেন দাঁড়িয়ে আছে। অতঃপর আরো ভালো করে তাকিয়ে দেখলো দাঁড়িয়ে থাকা মানুষটি আর কেউ নয়, স্বয়ং ফারিয়া। ফারিয়া, তুই এখানে কেন? কিভাবে? আর কি চাস আমার কাছ থেকে? সব কিছু তো তুই কেড়ে নিয়েছিস। আমার সুন্দর জীবনটাকে বরবাদ করে দিলি। শাহরিয়ারের কথার জবাবে ফারিয়া এক প্রকার অট্ট হাসিতে মেতে উঠে বলল, তোর এই সুন্দর চেহারা দেখেই না সবাই তোর প্রতি আকৃষ্ট হয়। আজ তোর এই সুন্দর চেহারাটাই আমি নষ্ট করে দিব। কথাগুলো বলার পরপরই ফারিয়া পানির মতন কিছু একটা শাহরিয়ারের মুখে ছুঁড়ে মারল। মুখে পড়তে শাহরিয়া বুঝতে পারল এটা অ্যাসিড জাতীয় কিছু। সাথে সাথেই যন্ত্রণায় কাতর হয়ে শাহরিয়া চিৎকার দিয়ে উঠল। প্রতিনিয়ত ছটফট করছে সে, যন্ত্রণায় শেষমেশ মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকে। হে আল্লাহ, কি আমার অপরাধ? তুমি বলো, কেন আমার সাথে এমনটা হলো? আমি যে আর সহ্য করতে পারছি না। এতটা যন্ত্রণা বেদনা কি করে আমি নিজের উপর সহ্য করব? আমি আর পারছি না। মুখে অ্যাসিড পড়লে যতটা না কষ্ট হয় ততটা কষ্ট পাচ্ছে শাহরিয়া। আর যন্ত্রণা বেদনা কষ্ট সহ্য করতে পারেনি শাহরিয়া। আস্তে আস্তে শাহরিয়ারের চোখ দুটো বন্ধ হয়ে যায়। তবে এখানেই কি শেষ হয়ে যাবে শাহরিয়ারের গল্প, নাকি ঘুরে দাঁড়াবে? শুরু করবে নতুন এক অধ্যায়? তারপর শাহরিয়া যখন জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল। মুখে বেশ যন্ত্রণা অনুভব করছে সে। তাছাড়া মুখের যাবতীয় অঙ্গগুলো ঠিকমতো তেমন একটা লড়াতেও পারছে না। ভীষণ কষ্ট হচ্ছে তার। অবশেষে ছটপট শুরু করে দেয় সে। যন্ত্রণায় বারবার গুমড়ে উঠছে শাহরিয়া।
ডক্টর খবর পাওয়া মাত্রই দ্রুত এসে ঘুমের ইঞ্জেকশন দিয়ে শাহরিয়াকে ঘুম পাড়িয়ে দিল এবং প্রায় 5 ঘন্টা পর শাহরিয়ার আবার জ্ঞান ফিরল। আচমকা একজন বৃদ্ধ লোক শাহরিয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা, কে সেই অন্তত নিষ্ঠুর প্রকৃতির অমানুষ যে তোমার এই মুখে অ্যাসিড নিক্ষেপ করলো? বৃদ্ধ লোকটির কথা শুনে শাহরিয়া আর নিজের চোখের জল সামলে রাখতে পারল না। হাজার যন্ত্রণা বেদনা কষ্ট উপেক্ষা করে চোখের অশ্রু ঝরাতে ঝরাতে বলল, আঙ্কেল গো, নেট দুনিয়ার কালো সমাজে লিপ্ত হয়ে আমার নিজের আপন চাচাতো বোন আমার সাথে তার অবৈধ শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তাতে আমি রাজি হইনি বিধায় এক প্রকার রাগ নিজের মধ্যে পুষে রেখেছিল এবং সেদিন রাতে সম্পূর্ণ মিথ্যা একটা অপবাদ দিয়ে আমাকে প্রথম এসে বাড়ি ছাড়া করলো। কিন্তু তারপরও বোধহয় ওর শান্তি হচ্ছিল না, যার ফলে পরবর্তীতে আমার সামনে এসে আমাকে অ্যাসিড নিক্ষেপ করে চলে যায়। জানেন আঙ্কেল, যাকে আমি সবসময় নিজের আপন বোন ভেবে আসছিলাম, সে বোনই আজ আমার এত বড় সর্বনাশ করলো। আমাকে পুরোপুরি ভেঙে টুকরো টুকরো করে দিল। সব কষ্ট হয়তো বেশ সহজে ভুলে থাকা যায়, কিন্তু আপন মানুষগুলোর দেওয়া কষ্ট ভুলে থাকা অনেকটা কঠিন। এত মানুষের মৃত্যু হয়, আমার কেন হয় না? শাহরিয়ারের কথাগুলো এতক্ষণ মনোযোগ সহকারে শুনছিল বৃদ্ধ লোকটি। অতএব তিনিও নিজ চোখের কোণে অশ্রু বা আটকাতে পারলেন না। বাবারে, এই দুনিয়ায় মানুষ চিনে ওঠা বড় কঠিন, কেউ কারো নয়। বাস্তবতা আরো কঠিন। পিছন থেকে সবসময় তারা আঘাত করে যারা কাছের অথবা অতি আপনজন হয়ে থাকে। আচ্ছা, আমি এখন কোথায়? এটা কোন জায়গা? আর আপনি কে? বাবা, আগে একটু শান্ত হও, আমি সবটা বলছি। হ্যাঁ জি, এবার বলুন। আমি আমার গাড়ি করে একটা জরুরি প্রয়োজনে বিশেষ কোনো একটা কাজে যাওয়ার পথে হঠাৎ রাস্তার এক পাশে তোমাকে ওই অবস্থায় দেখতে পেয়েছিলাম। তারপর কোনো কিছু না ভেবে আর দেরি করলাম না, দ্রুত তোমাকে এমার্জেন্সি ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে আসলাম এবং যথাসময়ে যদি তোমাকে হাসপাতালে না নিয়ে আসতাম তাহলে হয়তো তোমার মৃত্যু অবধারিত ছিল। কেনই বা আমাকে আপনি হাসপাতালে নিয়ে আসতে গেলেন? সেখানে মরতে দিতেন। আমি আর কি নিয়েই বা বাঁচব? সবই তো আমার শেষ, সব কিছু ধ্বংস হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। আমি আর বাঁচতে চাই না, বাঁচার কোনো উৎসই আমি খুঁজে পাচ্ছি না। বাবারে, এখন ধৈর্য ধরা ছাড়া আর কিছুই তোমার নিকট অবশিষ্ট নেই। ধৈর্য ধরো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় জিনিস। আর একটা কথা কি জানো, আমার 17 বছরের একটা ছেলে ছিল যে নেট দুনিয়ায় নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে নির্দোষ একটা মেয়েকে ধর্ষণ করেছিল। সেই অপরাধে এখন সে জেলে। আচ্ছা থাক সেসব কথা, এখন তুমি আরাম করো, কারণ ডাক্তার তোমার সাথে বেশি কথা বলতে নিষেধ করেছেন। কথাগুলো বলার পরপরই বৃদ্ধ লোকটি কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর একটা দুটো নয় 6টা মাস শাহরিয়াকে হাসপাতালে থাকতে হয়েছিল। এখন সে মোটামুটি সুস্থ। এই 6 মাস শাহরিয়াকে কতটা না কষ্ট যন্ত্রণা সহ্য করতে হয়েছে সেটা সেই বুঝতে পারবে যার মুখে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। শাহরিয়ারের প্রতিটা দিন ছিল বেঁচে থেকেও মরার মতো অবস্থা। আজ 6 মাস পর বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নিজের সাথে করে নিজের বাড়িতে নিয়ে আসলো। শাহরিয়া এখন বৃদ্ধ লোকটির বাড়িতে বড় একটা রুমের বসে রয়েছে। হঠাৎ তার চোখে দৃষ্টি গিয়ে পড়ে রুমের এক পাশে থাকা আয়নার দিকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও সে আয়নার সামনে চলে গেল। আয়নায় নিজেকে দেখে নিজে ভয়ে কিছুটা পিছিয়ে যায় শাহরিয়া। বারবার হাত দিয়ে নিজের মুখটি ছুঁয়ে ছুঁয়ে দেখছে। মুখের এক পাশটা কি কুৎসিত হয়ে গেছে। নিজেকে দেখে নিজেই ঠিক মতো চিনে উঠতে পারছে না শাহরিয়া। আচমকা জোরে চিৎকার দিয়ে উঠল শাহরিয়া। চিৎকার শুনে বৃদ্ধ লোকটি দ্রুতই ছুটে আসলেন এবং বললেন, কি হয়েছে বাবা? আমার সব শেষ করে দিয়েছে, ও আমায় ধ্বংসের শীর্ষে তুলে দিয়েছে। আমি এই কুৎসিত বিশ্রী চেহারা নিয়ে বাঁচতে চাই না। বৃদ্ধ লোকটি শাহরিয়াকে নানাভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সব চেষ্টাই ওনার বিফলে যাচ্ছিল। শাহরিয়া কিছুতেই শান্ত হচ্ছিল না। তারপরও দমে যায়নি বৃদ্ধ লোকটি।
অতঃপর বহু কষ্টে শাহরিয়াকে শান্ত করতে তিনি সফল হন। তাতে শাহরিয়া সহ খেতে বসেছিল। বৃদ্ধ লোকটি সুন্দরীর মেয়েটি সবাইকে খাবার বেড়ে দিল, একমাত্র শাহরিয়াকে খাবার বেড়ে দেয়নি। বৃদ্ধ লোকটি ধমকে সুরে খাবার বেড়ে দিতে বললে জবাবে ওনার মেয়ে নীলা বলল, না সরি বাবা, আমি এই কুৎসিত ভয়ঙ্কর দেখতে লোকটাকে খাবার বেড়ে দিতে পারবো না। ওনার কাছে যেতেই আমার ঘৃণা করে। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে বৃদ্ধ লোকটি তার মেয়েকে সবার সামনে থাপ্পড় মারতে চাইলে শাহরিয়া থামিয়ে দিয়ে বলল, না আঙ্কেল, উনি তো ঠিক কথাই বলেছেন। আসলেই আমি এখন কুৎসিত দেখতে একটা ছেলে, আমার কাছে আসলে সবার ঘৃণা লাগাটাই স্বাভাবিক। অতএব শাহরিয়ায় নিজেই খাবার বেড়ে নিল। খাওয়া দাওয়ার শেষ করে শাহরিয়া সেই রুমে চলে এলো, যে রুমে তার থাকার ব্যবস্থা করা হয়েছে। অতঃপর তেমন আর কিছু ভাবল না শাহরিয়া, বিছানায় গা এলিয়ে দেওয়া মাত্র ঘুমিয়ে পড়ল। পরের দিন শাহরিয়া ঘুম থেকে ওঠার সাথে সাথে তার সামনে ফারিয়ার মতো কাউকে দেখতে পেল। নিজ চোখ দুটো ডলতে ডলতে শাহরিয়া আরো ভালো করে তাকিয়ে দেখলো এটা ফারিয়ায়। ফারিয়াকে দেখে শাহরিয়ার ভয়ে আটকে উঠল। ফারিয়া শাহরিয়ার এইরূপ ভয়াত্মক অবস্থা দেখে অট্ট হাসি দিয়ে বলল, শেষে শাহরিয়ার, কোথায় পালাবি তুই? তোর মুখের এক পাশটা তো আমি সম্পূর্ণ নষ্ট রূপ দিয়েছি, এবার অন্য পাশটা বাকি। কথাগুলো বলেই ফারিয়া শাহরিয়ার দিকে এগোতে থাকে, আর শাহরিয়া ভয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল। হঠাৎ শাহরিয়া থেমে গেল, কারণ তার প্রধান বাধা হচ্ছে দেওয়াল। অর্থাৎ শাহরিয়া দেওয়ালের সাথে ঠেকে গিয়েছে আর পেছোতে পারছে না। জানিস শাহরিয়ার, আমার খুব আনন্দ তখন লাগবে যখনই অ্যাসিডটা তোর মুখের অন্য পাশটায় পড়বে। যখন তুই কষ্টে চিৎকার করবি না, তখন আমার মনের গহীনে জ্বলন্ত আগুন একটু হলেও নিভবে। আর তুই যখন হাড়ে হাড়ে টের পাবি আমার কথা না শোনার ফল কতটা ভয়ানক হতে পারে। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে একটুও দেরি হয়নি। কথাগুলো বলতে ফারিয়ার একটু দেরি হলেও নিজের হাতে থাকা অ্যাসিড ছুঁড়ে মারতে একটুও দেরি হয়নি। অ্যাসিড মুখে এসে পড়ার সাথে সাথে শাহরিয়া লাফ দিয়ে বিছানা থেকে উঠে বসলো এবং সে আশেপাশে ভালো করে তাকিয়ে দেখলো, কিন্তু ফারিয়ার চিহ্নটুকুও পায়নি। অতঃপর শাহরিয়া বেশ বুঝতে পারল যে সে এতক্ষণ স্বপ্ন দেখছিল। পাশে থাকা গ্লাস ভর্তি পানি এক নিমিষে ডকডক করে খেয়ে ফেলল শাহরিয়া এবং বুকে হাত দিয়ে জোরে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎই শাহরিয়ার কানে সুমধুর কণ্ঠে আজান ভেসে আসলো। আজান শেষ হওয়ার পরপর শাহরিয়া আর দেরি করল না, দ্রুত অজু করে নামাজ আদায় করে মোনাজাতে চোখের অশ্রু বাদ ছেড়ে শুধু এক কথাই বলেছিল, আল্লাহ, তুমি পথ ভ্রষ্টদের সঠিক পথ দেখাও এবং সবাইকে হেদায়েত দান করো। সকালবেলা ছাদের এক পাশে দাঁড়িয়ে আশপাশটা ভালো করে দেখছিল শাহরিয়া। পাশে বিদ্যমান সুন্দর ফুল ও ফুলের সুবাস তাকে মুগ্ধ করছিল, আবার তার মধ্যে ফুরফুরে বাতাস যা শাহরিয়ারের মনকে বারবার অজানা আনন্দে ভরে তুলছে। হঠাৎ শাহরিয়া বুঝতে পারল তার পেছন থেকে কেউ একজন গলা ফাটিয়ে চিৎকার করছে। শাহরিয়া পেছনে ফিরে দেখল এটা নীলা। আপনি এভাবে চিৎকার করছেন কেন? চিৎকার কি ছাদে করছি? আপনি ছাদে কেন এসেছেন? ছাদে আমি ছাড়া আর কেউ আসে? সাহসও করে না। আপনি জানেন না কেন এলেন ছাদে? সরি, আমার জানা ছিল না। আসলে ভালো লাগছিল না, তাই ভাবলাম একটু ছাদে গিয়ে ফুরফুরে বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি প্লিজ আমার পবিত্র ফুলগুলোর পাশ থেকে সরে দাঁড়ান, না হলে আপনার বিশ্রী কুৎসিত চেহারার জন্য আমার ফুলগুলো নিমিষেই ঝরে যেতে পারে। তাই প্লিজ আপনি এখন ছাদ থেকে চলে যান। আমি কিছুতেই আপনার মতো কুৎসিত দেখতে একটা লোককে সহ্য করতে পারছি না। নীলার কথার জবাবে শাহরিয়া কিছু বলল না, কারণ কি আর বা সে বলবে, বলার মতো তার কাছে কোনো শব্দই অবশিষ্ট নেই। অতঃপর শাহরিয়া চুপচাপ ছাদ থেকে নিচে নেমে রুমে চলে গেল। কিছুক্ষণ পর নীলা এসে কড়া গলায় শাহরিয়াকে বলল, আচ্ছা, আপনি কি আমাদের বাড়িতে পায়ের উপরে পা তুলে খেতে এসেছেন? আপনার কি লজ্জা বোধ নেই? এভাবে অপরিচিত একজন লোকের বাড়ি আরামায়েশে থাকছেন ও বসে বসে ভালো ভালো খাবারগুলো গিলছেন। যদি আপনি আমাদের বাসার কোনো কাজ করতেন তাহলেও নিজের মনকে কিছু অন্তত বুঝ দেওয়া যেত।
আমার বাবা নিশ্চয়ই পাগল হয়ে গেছেন, না হলে কী করে পারলো আপনার মতো একজন আপদ আমাদের বাড়িতে আনতে? আর হ্যাঁ, আমি শুনেছি আপনার চাচাতো বোন নাকি আপনার মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে। আমার তো মনে হচ্ছে আপনি আপনার চাচাতো বোনের সাথে সত্যিই কিছু খারাপ করেছেন বা করার চেষ্টা করেছেন, তাই বোধ হয় সে আপনার মুখে অ্যাসিড মেরেছে। নীলার কথা শুনে শাহরিয়ার চোখ বড় বড় করে নীলার দিকে তাকালে নীলা ধমকে সুরে বলল, আপনার সাহস তো কম না, আপনার কুৎসিত বিশ্রী মুখ দিয়ে আমার দিকে এভাবে চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। থাপ্পড় মেরে গাল পাঠিয়ে দেব কিন্তু, যত সব। কথাগুলো বলেই নীলা রুম থেকে চলে গেল। আস্তে আস্তে দিন যতই অতিক্রম হচ্ছে তেমনি শাহরিয়ার প্রতি নীলার ব্যবহার ধীরে ধীরে খারাপ হচ্ছে। অতএব শাহরিয়ার সিদ্ধান্ত নিল এই বাড়িতে আর থাকবে না। কারোর মাথার বোঝা হয়ে থাকা অন্তত শাহরিয়ার পছন্দ করে না। পরের দিন সবার সামনে পরিষ্কার করে শাহরিয়া বলে দেয় এই বাড়ির কোনো বোঝা হয়ে সে আর থাকতে চায় না। শাহরিয়ারের কথা শুনে গম্ভীর গলায় বৃদ্ধ লোকটি অর্থাৎ নীলার বাবা তখন বলল, কি হয়েছে বাবা? জবাবে শাহরিয়া মুচকি হেসে নীলার বাবার হাত দুটি ধরে বলেছিল, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন, যা মুখের ভাষায় প্রকাশ করা কখনোই সম্ভব না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সৃষ্টিকর্তার নিকট আপনার পরিবারের জন্য আমি সর্বদাই কল্যাণ কামনা করব। তাহলে আমি এবার আসি, বিদায়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে শাহরিয়া সেখান থেকে চলে আসতে সফল হলো। আসার আগে নীলার বাবা শাহরিয়াকে বেশ কিছু টাকা দিতে চেয়েছিল। তাকে শাহরিয়ার না সূচক উত্তর দিয়ে বলেছিল, টাকার কোনো প্রয়োজন আমার নেই, নিজে খেটে খুঁটে উপরে উঠতে চায়। ঢাকা রেলওয়ে স্টেশনে একটা ওভারব্রিজের উপরে বসে আছে শাহরিয়া, মুখখানি তার কাপড় দিয়ে ঢাকা। মনে মনে এটা ভেবে শাহরিয়া খুব কষ্ট পাচ্ছে। এতটা সময় চলে গেল কিন্তু নিজের বাবা মা এখনো একটিবারের জন্য কোনো খোঁজখবর নিল না। এখন শাহরিয়ারের সম্মুখে সবচেয়ে বড় ও কঠিন প্রশ্ন হয়ে দাঁড়ালো, সে এখন কি করবে? কোথায় থাকবে বা যাবে? কি খাবে? বেঁচে থাকার এই জীবন যুদ্ধে জয়ী হওয়া যে অনেক কঠিন। হঠাৎ করে শাহরিয়ার চোখের দৃষ্টি গিয়ে পড়ল নিচে থাকা কিছু লোকজনের উপর। তাকিয়ে তাকিয়ে শাহরিয়া দেখছে লোকগুলো মাথার কাম পায়ে ফেলে ভারী বস্তাগুলো নিজের পিঠে কিভাবেই না টানছে। অথচ শাহরিয়াও শেষ পর্যন্ত ওই দিনমজুর লোকগুলোর সাথে যুক্ত হয়ে যায়। 20টি বস্তা টানার জন্য সবাইকে 1000 টাকা করে দেওয়া কথা ছিল, কিন্তু শেষমেশ সবাইকে 500 টাকা জোর করে ধরিয়ে দিয়ে বিতাড়িত করে দেওয়া হলো। হায় রে মানুষ, সব কিছু ভুলে যেতে পারলেও গরিবদের হক মেরে খাওয়ায় একদম ভুলবে না এক প্রকার মানুষ। 500 টাকা হাতে নিয়ে ভাবতে থাকে শাহরিয়া এই টাকা দিয়ে কি করবে। হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো। অতএব সে আর কোনোরূপ দেরি করলো না, বুদ্ধি অনুযায়ী কাজ আরম্ভ করলো। সর্বপ্রথম সে একটা কম দামি সেকেন্ড হ্যান্ড বাটন ফোন খুঁজতে শুরু করলো। অবশেষে পেয়েও গেল। 470 টাকা দিয়ে বাটন ফোনটা সে ক্রয় করলো, যেটা দিয়ে নেট সহজে চালানো যায়। নিজের সাথে আগে থেকেই একটা সিম থাকাতে পরবর্তীতে আর কোনো সমস্যাই হয়নি শাহরিয়ারের। বাটন ফোনের সাহায্যে ইন্টারনেটের বিভিন্ন ন্যায়বাচক সাইট দিয়ে টাকা ইনকাম করতে শুরু করে শাহরিয়া। পরিশেষে রাস্তা থেকে ঠাঁই হয়ে বস্তিতে। এখন সে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করে বিভিন্ন ন্যায়বাচক এবং ভালো সাইটগুলো থেকে। আস্তে আস্তে ল্যাপটপ, কম্পিউটার ও বিভিন্ন যাবতীয় জিনিসপত্র ক্রয় করলো শাহরিয়া। যদিও বা এখন শাহরিয়া আর বস্তি নামক স্থানে থাকে না। তার রাত দিন অক্লান্ত পরিশ্রমের ফলে সে এখন শক্তিশালী একজন হ্যাকারে পরিণত হয়েছে। নিজের পরিশ্রমের টাকায় বড় ফ্ল্যাট কিনে থাকছে। এখন শাহরিয়াকে ওরফে শেরু ভাই নামের ইন্টারনেট দুনিয়ায় প্রায় প্রত্যেকেই চেনে। আর চিনবেই না কেন? একের পর এক 18+ আইডি, বড় বড় ফেসবুক পেজ, গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন ফোন ভিডিও সাইটগুলো ধীরে ধীরে ধ্বংসের শীর্ষস্থানে তুলছে শাহরিয়া। শাহরিয়ারের এমন কাজগুলো খুব দ্রুতই তার ফ্যান ফলোয়ার বৃদ্ধি করলো। আস্তে আস্তে বড় বড় গণ্যমান্য মানুষদের সামনেও চলে আসতে শুরু করে এবং অবশেষে হয়ে ওঠে নেট দুনিয়ার কিং শাহরিয়া ওরফে শেরু ভাই।
তাছাড়া শাহরিয়া মাঝে মধ্যে মুখোশ পরে লাইভে এসে 18+ আইডি, পেজ গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ ও বিভিন্ন পর্ন ভিডিওর সাইটগুলোর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে প্রত্যেককে এসব কালো জগৎ থেকে দূরে সরে আসার আহ্বান জানিয়ে পায়ের উপরে পা তুলে ভয়ঙ্কর এক হাসি দিয়ে বলে, খুব দ্রুতই নেট দুনিয়ার অন্ধকার জগৎটাকে ধ্বংস করে আলোয় পরিণত করবে। রাত প্রায় 10টা। নিজের মুখ থেকে কিছু খাবার কেনার জন্য বাহিরে বের হলো শাহরিয়া। তাছাড়া এমনিতেও দিনের বেলায় নিজের ফ্ল্যাট থেকে কখনো বের হয় না সে, কারণ দিনের আলোকে শাহরিয়া সহ্য করতে পারে না। তাই সবসময় রাতেই বেশিরভাগ সে বাহিরে বের হয়ে থাকে। রাতের বেলাতেই তার যেসব জিনিসের দরকার পড়ে সেগুলো কিনে নিয়ে আসে। আজও তেমন কোনো ব্যতিক্রম হলো না। অতঃপর নিজের জন্য কিছু খাবার কেনার পর নিজ ফ্ল্যাটে ফেরার সময় শাহরিয়া দেখতে পেল নির্জন এক রাস্তায় একটি মেয়ে একটা ছেলের পা ধরে অনাব্রত চোখের অশ্রু ছড়াচ্ছে, যা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল শাহরিয়া এবং কথোপকথনগুলো মনোযোগ সহকারে শুনছিল। প্লিজ ভাইয়া, আপনি এবার এতবার একটা সর্বনাশ করবেন না। আমি তো আপনার ছোট বোনের মতো। আপনি কি পারবেন আমার সাথে এরকম অন্যায় কাজ করতে? আরে রাখ তোর বোন, তোর এই জাস্ট 10 মিনিটের ভিডিও বিক্রি করে আমি কত টাকা ইনকাম করতে পারবো তোর কি সে আন্দাজ আছে? তাছাড়া আমার হাতে পায়ে পড়ে কোনো লাভ অবশ্য হবেই না। যদি পারিস তাহলে আমার একটা প্রস্তাবে রাজি হয়ে যা, তবেই সেই ভিডিওটা আমি সঙ্গে সঙ্গে ডিলিট করে দিতে পারি। কি কি প্রস্তাব? যদি তুই আমার সাথে শুধুমাত্র একটা রাত বিছানায় কাটাস, তাহলে আমি কসম করে বলছি ভিডিওটা আমি সাথে সাথে অন্তত কালের জন্য তোর সামনে ডিলিট করে দিব। ছেলেটি এমন কুপ্রস্তাব শোনা মাত্রই মেয়েটি একটু দূরে চলে গিয়ে ঘৃণিত কণ্ঠে বলল, ছি, আমি কোনো মতেই সেসব পাপ কাজে নিজেকে জড়াতে পারবো না। আমি তো আমার শখ ইচ্ছের কথা বলেছি, এখন বাকিটা তোর হাতে। কাল সকালের মধ্যে রাজি হয়ে গেলে তো ভালোই, না হলে তোর ভিডিওটা আমি 18+ সাইডে বিক্রি করে দিব এবং 18 সাইডে তোর ভিডিওটা যখন অনেক মানুষজন দেখবে না, তখন তুই দেখবি কচি কচি ছেলে থেকে বুড়ো পর্যন্ত তোর সঙ্গে ইটিস পিটিস করার জন্য চলে আসবি। কথাগুলো বলেই ছেলেটি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মেয়েটি সেখানেই হাঁটু গেড়ে বসে পড়ল। অতঃপর শাহরিয়া মেয়েটির কাছে গিয়ে তার মাথায় আদর মাখা হাত বুলিয়ে দিয়ে মিষ্টি সুমধুর কণ্ঠে বলল, বোন রে, এভাবে কান্না কেন করছো? হঠাৎ করে মাথায় কারোর ছোঁয়া ও পেছন থেকে কারো গলার সুর শুনতে পেয়ে পেছনে ফিরে মুখ ঢাকা কালো কোট প্যান্ট পরা একজন লোককে দেখতে পেয়ে ভয়ে কিছুটা দূরে গিয়ে বলল, কে কে আপনি? ধরে নাও তোমার এক অচেনা পরিচিত বড় ভাই। এবার আমাকে বলো, কেন এত রাতে নির্জন রাস্তায় একাকী কান্না করছো? কোনো সমস্যায় আটকা পড়ছো কি? না ভাইয়া, কিছু হয়নি আমার। আমাকে মিথ্যে বলার দরকার নেই, আমি সব জানি। দূর থেকে দাঁড়িয়ে সব শুনেছি, জেনেছি। আমি এখন কি করব ভাইয়া? কাপড় চেঞ্জ করার সময় ভাড়া দিয়ে ছেলেটা, সেটা জানি না কিভাবে যেন ক্যামেরা বন্দি করে। চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। আমি শুধু এটুকুই তোমাকে গ্যারেন্টি সহকারে বলতে পারি। আচ্ছা, তোমার কাছে কি ছেলেটির ফোন নাম্বার আছে? জি আছে। অতঃপর শাহরিয়া মেয়েটিকে ছেলেটির নাম্বার সংগ্রহ করে মেয়েটিকে তার বাসায় পৌঁছে দিয়ে নিজ গন্তব্যে ফিরে আসলো। আসা মাত্রই শাহরিয়া প্রথমে নিজের ল্যাপটপ ওপেন করলো। অতঃপর সেই নাম্বারের মাধ্যমে ছেলেটির সমস্ত কিছু খুব সহজেই নিজের আয়ত্তে নিয়ে আসলো। ছেলেটি মেসেঞ্জারে চেক করে শাহরিয়া দেখতে পেল একটি বড় 18+ সাইটে তার ভিডিও বিক্রি করার কথা চলছিল, কিন্তু এখনো বিক্রি করতে পারেনি। এখন আর করবেই বা কি করে? ছেলেটির সব কিছুই তো শাহরিয়ার হাতের মুঠোয়। অবশেষে শাহরিয়া ছেলেটির নেট জাতীয় সমস্ত কিছু নিমেষেই নষ্ট করে দেয় এবং সেই সাথে কোনো ছাড়ই মেলেনি ভিডিও বিক্রি করার একমাত্র সে 18+ সাইটটির। নিমেষেই নষ্ট করে উধাও করে দিল শাহরিয়া। 18+ সাইটটি নষ্ট হওয়ার 33 মিনিট পর সেই সাইটটির মালিক বেশ একটা কষ্টে জানতে পারল এই কাজ শাহরিয়া ওরফে শেরু ভাইয়ের।
নিজের রাগ সামলে রাখতে না পেরে সেই সাইটটির মালিক শাহরিয়ার বিরুদ্ধে লাগিয়ে দেয় 10 জন নামি দামি হ্যাকার। কিন্তু সেই হ্যাকারগুলো অবশ্যই হয়তো ঠিক জানতো না যে শাহরিয়া তাদের থেকেও অনেক উপরে। অতএব সে 18+ সাইটটির সহযোগিতা করার অপরাধে 10 জন হ্যাকারের মধ্যে একজন হ্যাকারকেও কোনো রকম ছাড় দিল না শাহরিয়া। পরের দিন সকালে কাপড় চেঞ্জ করার ভিডিও তৈরি করে ব্ল্যাকমেল করার অপরাধে পুলিশ ধুম কেলানি কেলিয়ে টেনে হিঁচড়ে ছেলেটিকে থানায় নিয়ে যাচ্ছিল, যা ভিডিওতে সরাসরি দেখে হাসতে হাসতে শাহরিয়া বেশ উপভোগ করছিল। বিকেলে নিজের কম্পিউটার ও ল্যাপটপ ওপেন করার বহু চেষ্টা করেও কিছুতেই ওপেন করতে পারছিল না শাহরিয়া। এক সময় শাহরিয়া বুঝতে পারল তার সমস্ত কিছু হ্যাক হয়ে গেছে, যা শাহরিয়াকে দুশ্চিন্তার সাগরে ফেলে দিল। কে বা কারা এমনটা করার সাহস দেখিয়েছে কিছুই তার মাথায় ঢুকছে না। আচমকা শাহরিয়ারের ফোনে একটা কল আসে। যে কলটা রিসিভ করার পর শাহরিয়া যা শুনল তাতে সঙ্গে সঙ্গে শাহরিয়ার ফোনটা ফ্লোরে পড়ে গেল। ভয়ে শাহরিয়ারের সম্পূর্ণ শরীর শিউরে উঠল। হঠাৎই আবার শাহরিয়ারের ফোন বাজতে আরম্ভ করলো। মন না চাইলেও তড়িঘড়ি করে ফ্লোর থেকে ফোন উঠালো শাহরিয়া। অতঃপর বাধ্য হয়ে কল রিসিভ করা মাত্রই ওপাশ থেকে একজন মেয়ের অট্টহাসি শুনতে পেল। কি চান আপনি? তোর সাথে পবিত্র একটা বন্ধনে আবদ্ধ হতে চাই। আমি তোকে বিবাহ করতে চাই। আমার জীবনে নেই কোনো আলো, চতুর্দিকে শুধুই অন্ধকার, তাই এসব বিয়ে টিয়ে আমার দ্বারা সম্ভব না। সম্ভব, সম্ভব, আমি চাইলেই সব সম্ভব। এখন যা, ল্যাপটপ ওপেন করে দেখ, তোকে আবার সব কিছু ব্যাক করে দিয়েছি। কথাগুলো বলে মেয়েটি ফোন কেটে দিল। অতঃপর শাহরিয়া তার ল্যাপটপ ওপেন করতে সক্ষম হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই শাহরিয়ার ল্যাপটপে একটা ভিডিও কল আসলো। শাহরিয়া বুঝতে আর তেমন দেরি হলো না। একটু আগে ফোনে যার সাথে তার কথা হয়েছে এটা সেই মেয়েটা। তাই আর 9-6 না ভেবে শাহরিয়া নিজেকে দ্রুত প্রস্তুত করলো, অর্থাৎ নিজের মুখটি ভালো করে কাপড় দিয়ে ঢাকলো। অতএব ভিডিও কল রিসিভ করার পর শাহরিয়া দেখতে পায় সুন্দরী একটা মেয়ে পায়ের উপর পা তুলে বসে আছে। মেয়েটি এতই সুন্দরী যে তার সৌন্দর্য বোধ হয় আসমানি পরীকেও দ্রুত হার মানিয়ে ফেলবে। এখনো তাহলে মুখ ঢেকেই রেখেছ? জি, আমার চেহারা আমি কাউকে দেখাই না। তাতে আমার কোনো সমস্যা নেই, তবে কিছু কথা পরিষ্কার করে শুনে নাও। আমি শান্তা ইসলাম। আমার বাবা লন্ডনের একজন জনপ্রিয় ব্যবসায়ী। সেই সুবাদে লন্ডনে থাকতে হয় আমাকে, তাই বাংলাদেশে তেমন একটা আমার আশা হয় না। কিন্তু তোমার কাজগুলো আমাকে অনেক মুক্ত করেছে, যা দেখে কেন যেন সত্যিই মনে হচ্ছে এখনই দেশে চলে আসি, তোমার সাথে দেখা করি। আসলে আমি তোমাকে লাইক করি বলতে আমি তোমাকে ভালোবাসি, অর্থাৎ তোমাকে বিয়ে করতে চাই। এখন তুমি হাজারো অমত প্রকাশ করলেও জোর করে হলেও অন্তত বিয়ে আমি তোমাকেই করে ছাড়বো। আমি একবার যখন তোমাকে ভালোবেসেছি, তবে ধরে নাও যে কোনো মূল্যে তোমাকে পেয়ে দম নেব। আর হ্যাঁ, তোমার নিশ্চয় মনে প্রশ্ন নামক জিনিসটা জেগে উঠতে পারে, কিভাবে আমি তোমার সবকিছু নিজের আয়ত্তের ভেতরে নিয়ে এসেছিলাম। তাহলে শোনো, লন্ডনে আমিও একজন বিখ্যাত হ্যাকার, কাজে তোমার সবকিছু হ্যাক করতে আমার বেশ সময় লাগেনি। কিন্তু তুমি এখন কোনো চিন্তা করো না, একবার যখন তোমার লাইফে প্রবেশ করেছি, তাহলে ভেবে নিও কেউ তোমার ধারে কাছেও পেজে হাজারো চেষ্টা করলেও আসতে পারবে না। তুমি তোমার কাজগুলো চালিয়ে যাও, তোমার পাশে রয়েছে। কিছুদিন পর আমি দেশে আসছি, তোমাকে আমার সাথে পবিত্র এক বন্ধনে আবদ্ধ করার জন্য রেডি থেকো। আর বিয়ে করবে না এমনটা মোটেও বলে উঠো না, তাহলে হয়তো প্রাণেও মারা যেতে পারো, তাই বি কেয়ারফুল। কথাগুলো বলার পরপরই শান্তা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে ভিডিও কল কেটে দিল। এখনো শাহরিয়া এক ধ্যানে তাকিয়ে আছে ল্যাপটপের দিকে। এতক্ষণ যাবৎ কি হলো, কিভাবে হলো, কিছুই ভেবে পাচ্ছে না সে। শূন্যে মাথায় ঘুরে ফিরে ফল বারবারই শূন্যে আসছে। কোনো মতেই হিসাব মেলাতে পারছে না শাহরিয়া। আজকের দিনটাকে কেন যেন তার এক স্বপ্নের মতন লাগছে। এরপর থেকে সকাল বিকাল রাত দিন শান্তা নামক ওই মেয়েটা শাহরিয়াকে সব সময় ফোন করে এক প্রকার বিরক্ত করতে থাকে।
শাহরিয়ারের কথা বলার কোনো ইচ্ছে না থাকলেও মিশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মূলত নিজের সব কিছু হারাবার ভয়ে বাধ্য হয়ে শান্তার সঙ্গে শাহরিয়াকে কথা বলতে হয়। এখন রাত প্রায় 2টো। শাহরিয়া এখনও নেট দুনিয়ায় একটা বাজে সাইটের বিরুদ্ধে লড়ে যাচ্ছে, যে সাইটের পতিতালয়ের বিভিন্ন নারীদের নগ্ন ভিডিও অথবা ছবি দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হয়, যার ফলে পরবর্তীকালে আকৃষ্ট হওয়া লোকজন চলে যায় পতিতালয়ে বা কোনো আবাসিক হোটেলে। একটাবার মনোযোগ সহকারে ভেবে দেখুন, আমি ও আপনি সবাই কিন্তু জানি ওই সব খারাপ সাইটের জন্য মানুষ একমাত্র অন্যায় পথ ছাড়া আর কোনো পথেই যাচ্ছে না। আপনি আমি তা ভালো করেই জানা সত্ত্বেও চুপ করে কেন আছি? জানি এইসব বিষয় নিয়ে হাজারো আওয়াজ তুললেও কোনো লাভ হবে না, কিন্তু তাই বলে বন্ধ করতে পারবো না এমনটাও এখনো বলিনি। সবাই নিজেদের বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন গ্রুপ তৈরি করুন এবং তাদের বিরুদ্ধে লেগে থাকুন যতক্ষণ না পর্যন্ত বিজয় নিশ্চিত না হচ্ছে। আমরা এই দেশের মানুষ, তাই এদেশের ভালো খারাপ দেখা আমাদেরও দায়িত্বের মধ্যে পড়ে। অবশেষে অনেক পরিশ্রমের ফলে চিরকালের জন্য সেই সাইটটি বন্ধ করে দিতে সক্ষম হয় শাহরিয়া, এবং পরের দিন সেই সাইটের সম্পূর্ণ চক্রটাকে পুলিশ নিজের বশে নিয়ে আসে, অর্থাৎ সবাইকে গ্রেপ্তার করেন, যা সম্পূর্ণই সম্ভব হয়েছে শুধুমাত্র শাহরিয়ারের জন্য। দেশ জুড়ে নানান আলোচনা সমালোচনার শীর্ষে রয়েছে শাহরিয়া, কিন্তু কেউ এখনো পর্যন্ত শাহরিয়ারের কোনো সঠিক তথ্য বের করতে পারেনি। শাহরিয়া কখনো দিনের বেলায় বাহিরে বের হয় না, কিন্তু তাকে আজ বের হতেই হলো। মুখ ঢেকে বহুদিন পর দিনের বাহিরে বের হলো শাহরিয়া। দিনের আলোয় চোখে পড়তে কেমন যেন অস্বস্তি লাগছে শাহরিয়ারের, তাই আর দেরি না করে দ্রুত ধানমন্ডি যাওয়ার একটা বাসে উঠে জরুরি কোনো একটা কাজে রওনা দেয় সে। অতএব শাহরিয়া ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। অতএব শাহরিয়া ধানমন্ডি পৌঁছায়। বাস থেকে নামা মাত্রই মুখোমুখি হয় নিজের চাচাতো বোন সেই ফারিয়া নামক মেয়েটার। দুজনের দিকে কেমন একটা দৃষ্টিতে যেন তাকিয়ে রয়েছে। শাহরিয়া কখনো ভাবতেই পারেনি আবার সেই বোন নামক অভিশাপটার সাথে দেখা হবে। প্রচুর রাগে উদ্ভট হচ্ছে শাহরিয়ার মাথা নামক স্থানে। এমনকি এমপি রাকিব হাসানও শাহরিয়ার কাছ থেকে ভয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। শাহরিয়া মুচকি হেসে সবার উদ্দেশ্যে বলল, কি এতদিন যাকে দেখার জন্য আপনারা সবাই পাগল ছিলেন, আজ তাকে দেখে কেন পিছিয়ে গেলেন? হয়তো কেউ ভাবতেও পারেননি আমার চেহারা এরকম দেখতে হবে। আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটা ঘটনা আপনাদের বলি, শুনুন। নেট দুনিয়ার আলোহীন নিষিদ্ধ জগতের প্রতি আসক্ত হয়ে আমার নিজের চাচাতো বোন নামক অভিশাপটা তার সাথে আমার যৌন মিলনের কুৎসিত প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তার সাথে এমন পাপ কাজে জড়াবো না সোজাসাপটা বললে পরবর্তীতে রাগে ক্রোধে কায়দা করে একটা মিথ্যা অপবাদ দিয়ে আমাকে সে বাড়ি ছাড়া করলো। তবুও এত অন্যায়ের পরও তার একটুর জন্য অনুশোচনা বোধ করলো না, বিবেক জাগলো না। আমার চেহারা আগে এমন ছিল না, আমি কুৎসিত ছিলাম না। যেদিন আমাকে মিথ্যা অপবাদে বাড়ি ছাড়া করা হয় সেদিন রাতে সে আবার আমার সামনে এসে দাঁড়ায় এবং অ্যাসিড ছুঁড়ে চলে যায়। তারপর থেকে কতটা যন্ত্রণা বেদনা কষ্ট আমায় সহ্য করতে হয়েছে সেটা আমি বেশ একটা ভালো জানি। প্রতিদিন বেঁচে থেকেও কেন যেন মৃত্যুর মতো লাগছিল। হাজারটা কষ্টের মাঝে কি করে যে আমি এখনো বেঁচে রয়েছি সেটা আমি নিজে সঠিক জানি না। শাহরিয়ার গলার স্বর থেকে এইরূপ দুঃখজনক কথা শুনে সবার চোখে জল টলমল করছে। কেউ কোনো কথা বলছে না। সবার মুখে যেন এই মুহূর্তে বলার মতো কোনো শব্দই উদ্ভট হচ্ছে না। হঠাৎ করে কেউ একজন এসে শাহরিয়াকে সবার সামনে জড়িয়ে ধরল, আর সেই একজন হচ্ছে শান্তা। অনুষ্ঠানে উপস্থিত সব মানুষই অবাক হয়ে তাকিয়ে আছে শাহরিয়ারের দিকে। কেউ কেউ ভাবি বলে মাঝে মধ্যে চিৎকার করে উঠছে। অতএব শাহরিয়া শান্তাকে একটু ধমকে সুরে বলল, কি করছেন সবার সামনে, ছাড়ুন। আরে আমার বোকা, তোমার চেহারা কুৎসিত বিশ্রী বলে তুমি আমাকে বিয়ে করতে চাচ্ছ না। আমি তো তোমার
চেহারাকে নয়, ভালোবেসেছি শুধু তোমার ফুলের মতো নির্মল সরল মনকে। আমি আর তোমার কোনো কথাই শুনছি না। অনুষ্ঠান সমাপ্ত হলেই আজ আমি তোমাকে বিয়ে করব। যদি আগের বারের মতো এবারও অমত প্রকাশ করো তাহলে কিন্তু আমার মৃত্যু তো নিশ্চিতই, তার সাথে তোমারও মৃত্যু নিশ্চিত। শান্তার কথা শুনে শাহরিয়ার কিছু বলতে চেয়েও ছিল, কিন্তু বলতে পারেনি, কারণ শান্তা তাকে এই বিষয় নিয়ে কিছু বলার মতো সুযোগই দেয়নি। অনুষ্ঠান শেষ হলে শাহরিয়ার সবার কাছ থেকে বিদায় নেওয়ার পরপরই প্রস্থান আরম্ভ করলো। যার 10 মিনিট 5 সেকেন্ড পর শান্তার সাথে শাহরিয়ার বিয়ে নামক পবিত্র এক বন্ধনে আবদ্ধ হয়ে যায়। অবশ্য শাহরিয়ার প্রথমে বিয়ে করতে চাইছিল না, কিন্তু পরবর্তীতে শান্তা তাকে বাধ্য করাতে সক্ষম হয়। আজ তাদের বাসর রাত। শাহরিয়ার রুমের বাহিরে এই মুহূর্তে পায়চারি করছে আর ভাবছে সে এখন ভেতরে যাবে কিনা। শাহরিয়ারের বেশ একটা লজ্জাও লাগছে, যার সাথে খানিকটা ভয়ও। শান্তা রুম থেকে বেরিয়ে এসে শাহরিয়াকে টেনে টুনে বাসর ঘরের ভিতরে নিয়ে আসে। কি হলো, এভাবে টেনে টেনে কেন নিয়ে আসলে? তা নয় তো, তোমাকে আমি কোলে করে নিয়ে আসবো। রাত কটা বাজে তার কোনো হিসাব তোমার কাছে কি রয়েছে? যাই হোক, বলেছিলাম যদিও এখন আমরা বিবাহিত স্বামী স্ত্রী, তাই একটু কাছে আসো না। জি না, অসম্ভব, আমার লজ্জা লাগছে, আমি কোনো কিছু করতে পারবো না। তুই আসবি না? কোনো ক্রমেই না। অতএব শান্তা রেগে গিয়ে শাহরিয়ারের কাছে যেতে এক মুহূর্তে তার সব রাগ অভিমান ধুলোয় মিশে যায়। এক হাত বাড়িয়ে শাহরিয়ার যেই পাশটায় অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছিল সে পাশটায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, খুব কষ্ট হয়েছিল তোমার, তাই না সোনা? হ্যাঁ। তোমাকে আর কোনো রকম কষ্ট পেতে দেব না। এখন আমি আছি সর্বদা তোমার পাশে, চিন্তা করো না। আমি আব্বুকে সব বলেছি, লন্ডনের ডাক্তারের সাথে কথা বলেছে আব্বু। কয়েকটা দিন পর আমাদের লন্ডনে যেতে হবে, সেখানে ভালো ডাক্তার দেখালে তুমি নিশ্চয়ই সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। শান্তার কথাগুলো শুনে শাহরিয়া কিছু বলতে গিয়েও আটকে যায়, কারণ শাহরিয়া খুব ভালো করেই জানে এখন যদি সে না সূচক উত্তরও দেয় কোনো লাভই হবে না। শান্তা একবার যা পদক্ষেপ নেয় সেটা পূরণ না করা পর্যন্ত থামে না। সেও বেশ একটা শান্তাকে ভালোবেসে ফেলেছে। কেন যেন এই মুহূর্তে শাহরিয়া ধীরে ধীরে পেছনের দিকে এগোচ্ছে। কিন্তু কেন? কারণ হচ্ছে শান্তা শাহরিয়ারের খুব একটা কাছে আসার চেষ্টা করছে। সে যতই পিছিয়ে যাচ্ছে শান্তা ততই তার দিকে এগিয়ে আসছে। এক সময় শাহরিয়া পিছিয়ে যেতে যেতে শেষমেশ বিছানার উপরে পড়ে গেল এবং শান্তাও শাহরিয়ারের অতি নিকটে চলে যায়, ডুবে যায় কোনো এক পবিত্র ভালোবাসার অতল গভীর সাগরে। প্রায় 1 সপ্তাহের মতো দিন অতিক্রম হলো। আজই শাহরিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে শান্তা, তবে শাহরিয়ার কিছুতেই লন্ডনে যেতে চাচ্ছে না। এ কথা আবার সাহস করে শান্তাকে বলতেও পারছে না। পরিশেষে শাহরিয়াকে লন্ডনে নিয়ে আসার পর শান্তা প্রথমে নিজের পরিবারের সাথে পরিচয় করিয়ে দিল এবং তার কিছুদিন পরেই শাহরিয়াকে অপারেশনের জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে শাহরিয়াকে অপারেশনের জন্য থিয়েটারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শান্তা শাহরিয়ারের একটা হাত শক্ত করে ধরে অপারেশন থিয়েটারের সামনে পর্যন্ত এগিয়ে দিল এবং ছলছল চোখে বলছিল, বিশ্বাস রাখো সেই খোদার উপরে যে তোমাকে আমাকে সবাইকে সৃষ্টি করেছেন। অতঃপর প্রায় 2 ঘন্টা পর ডাক্তার থিয়েটার থেকে বেরিয়ে এসে হালকা একটু মাথা নিচু করে বলল, সরি। শব্দটা কানে যেতেই শান্তার বুকে কম্পনের আবির্ভাব হতে আরম্ভ করলো। শান্তার পা থরথর করে কাঁপছে, অজানা সব ভয় তাকে গ্রাস করার চেষ্টা করছে। শান্তা তার বাবার দিকে কান্না ভেজা চোখে তাকালে শান্তার বাবা দ্রুতই ডাক্তারের শার্টের কলার চেপে ধরল এবং ধমক দিয়ে বলল, সরি মানে? ও মাই গড, আগে আমার পুরো কথাটা তো একবার শুনবেন। আমি কিছুই শুনতে চাই না, শুধু আমাকে এটা বলুন, শাহরিয়ার ঠিক আছে তো? হ্যাঁ, সে ঠিক আছে। তাহলে সরি কেন বললেন? কারণ আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু তার চেহারাটা সম্পূর্ণ আগের মতো করতে পারিনি।
তাই তো সরি বললাম। তাছাড়া যদি আরো পূর্বে ওকে আমাদের কাছে নিয়ে আসা হতো তাহলে অনেকটাই সম্পূর্ণ ঠিক হওয়ার চান্স ছিল। এখন মোটামুটি তার চেহারাখানি ঠিক হয়েছে বলে আশা করা যায়। 8 ঘন্টা পর তার মুখ থেকে ব্যান্ডেজ খোলা হবে। প্লিজ ধৈর্য সহকারে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। অতঃপর ডাক্তারটি চলে যাওয়ার পরপরই সাথে সাথে শান্তা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। এতে শান্তার বাবা বেশ খানিক চমকে উঠলেন। অতএব শান্তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কিরে মা, ডাক্তারের কথা কি শুনিসনি? শাহরিয়ার তো ঠিকই আছে, তারপরেও কেন কাঁদছিস? জানো বাবা, ডাক্তারের ছড়ি শব্দটা শুনে আমি প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তখন আমার নিঃশ্বাসও যেন নিতে বেশ কষ্ট হয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। হাজারো কষ্টের মধ্যে একটা কথাই মনে পড়ছিল, আমি কি সত্যি শাহরিয়ারকে চিরতরে হারিয়ে ফেলবো? যদি সত্যি সত্যি শাহরিয়ারের কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে কখনো জিনিসটা করতে পারতাম না। অবশেষে শাহরিয়ারের মুখের ব্যান্ডেজ খোলার সময় হয়ে এলো। শান্তার পরিবারের সবাই গভীর আগ্রহে বসে আছে শাহরিয়াকে দেখার জন্য। ডাক্তার আস্তে আস্তে করে এক সময় সম্পূর্ণ ব্যান্ডেজই খুলে ফেললো। সবাই এখন শাহরিয়ারের দিকে তাকিয়ে রয়েছে। পূর্বের চেয়ে শাহরিয়ারের মুখটি বেশ স্বাভাবিক হয়ে গেছে, যা দেখে সবার মুখে আনন্দের ছাপ ফুটে উঠল। এদিকে নিজেকে আর ধরে রাখতে না পেরে শাহরিয়াকে নিজ বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল শান্তা, যা দেখে সবাই মুচকি হেসে দিল। লজ্জায় সেখান থেকে চলে গেল। শান্তা এখনও শাহরিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে এবং মাঝে মধ্যে শাহরিয়ারের কপালে মিষ্টি ঠোঁটের স্পর্শ বসিয়ে দিচ্ছে। আচমকা শান্তার এমন পাগলের মতো আচরণে বিরক্ত বোধ করল শাহরিয়া। অতএব একটু ধমকের সুরে শাহরিয়া পড়ল, আহা, কি করছো এসব? ছাড়ো আমাকে। চুপচাপ মুখ থেকে কোনো কথা বের করা ছাড়া বসে থাকো। বসে তো থাকতাম, কিন্তু আমার যে ওয়াশরুমে যেতে হবে। তবে আমার শরীরটা বেশ দুর্বল দুর্বল লাগছে। আমাকে একটু ওয়াশরুম পর্যন্ত নিয়ে যাবে? তুমি না বললেও না চাইলেও আমি তোমাকে ঠিকই নিয়ে যেতাম। এখন চলো। পরিশেষে শাহরিয়া শান্তাকে ধরে ধরে ওয়াশরুমের সামনে পর্যন্ত এসে হঠাৎ করে থেমে গেল। ডান পাশে থাকা আয়নায় নিজের মুখটি বারবার দেখে বলল, শান্তা শান্তা, এই যে দেখো, আমার চেহারাটা তো প্রায় আগের চেয়ে বেশ স্বাভাবিক হয়ে গেছে। উফ, আহ শান্তা শান্তা, আজ আমি অনেক খুশি। অতঃপর বেশ কয়েকদিন শাহরিয়ারের এখানে অর্থাৎ লন্ডনে কাটলো। কিন্তু হঠাৎ একদিন তার ফোনে এক আননোন নাম্বার থেকে কল আসলো। শাহরিয়া কিছুক্ষণ ভেবে তারপর ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে চেনা পরিচিত কান্না জড়িত একটা কণ্ঠ ভেসে আসলো। তার এটা বুঝতে কোনো সমস্যা হয়নি যে এটা তার নিজের মায়ের গলা। হ্যাঁ রে বাবা, আমরা তোর সাথে সত্যি অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি। না জেনে শুনে ভুল বুঝে অবিশ্বাস করে তোকে সেদিন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। প্লিজ বাবা, আমাদের পারলে ক্ষমা করে দিস। আর সবচাইতে বড় কথা হলো, ফারিয়া এই পৃথিবীর আর কয়েকটা দিনের অতিথি মাত্র। ও মরণ ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত। মৃত্যুর পূর্বে তোকে কিছু শেষ কথা বলে যেতে চাই। প্লিজ বাবা, তুই আর রাগ অভিমান করিস না, ফিরে আয় না আমাদের কাছে। নিজের মায়ের কান্নার কণ্ঠটা শুনে শাহরিয়াও কেঁদে উঠল এবং ভেজা গলায় হ্যাঁ সূচক উত্তর দেয়, অর্থাৎ সে আসবে। অতএব শাহরিয়া শান্তাকে সবকিছু খুলে বলার পর আজকে দেশে যাওয়ার ফ্লাইটে উঠে তারা। পরের দিন ভোরবেলায় বাংলাদেশ পৌঁছানো মাত্রই ঢাকা থেকে হাসপাতালের উদ্দেশ্যে গাড়িতে উঠল। হাসপাতালে যাওয়ার প্রধান কারণ একটাই, কারণ সেটা হলো শাহরিয়ারের পরিবারের সবাই এই মুহূর্তে হাসপাতালেই রয়েছে, মূলত ফারিয়ার কেবিনে। অবশেষে শাহরিয়া হাসপাতালে পৌঁছালো। ফারিয়ার কেবিনে প্রবেশ করার সাথে সাথে তার বাবা মা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে ডুকরে কেঁদে উঠল। তার সাথে বাকি সদস্যদের চোখের কোণে অশ্রু অনাব্রত ঝরছে। শাহরিয়া কোনো মতে সবাইকে বহু কষ্টের সম্মুখীন হয়ে শান্ত করলো। তারপর শান্তার সাথে পরিচয় করিয়ে দিয়ে এক পা দোপা করে ধীরে ধীরে ফারিয়ার দিকে অগ্রসর হতে আরম্ভ করলো। ফারিয়া কিছুটা কাছে আসতে শাহরিয়াকে দেখল। মুখে তার অক্সিজেনের মাস্ক লাগানো, শুকিয়ে কি করুণ অবস্থাটাই না হয়েছে।
শাহরিয়া বুঝতে পারল সত্যি ফারিয়ার অবস্থা একদমই ভালো না। ফারিয়াকে দেখে শাহরিয়ারের প্রচুর রাগ হচ্ছে এবং আবার কেন যেন ফারিয়ার এরূপ অবস্থা থেকে বেশ মায়াও হচ্ছে। ধীরে ধীরে চোখের পাতা মেলে শাহরিয়াকে দেখতে পেয়ে চোখের কোণে অশ্রুর সব বাঁধ ভেঙে দিয়ে আস্তে আস্তে অক্সিজেনের মাস্কটা খুলে ফ্যাসফেসিয়ে ফারিয়া বলল, ভাইরে, বেশিরভাগ মানুষ সেটার প্রতি সবচাইতে বেশি আকৃষ্ট হয় যেটা তার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। বেশিরভাগ মানুষ নিষিদ্ধ জিনিসেই বেশি আকৃষ্ট হয়ে থাকে। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। অনেক চেষ্টা করেছিলাম নেট দুনিয়ার নিষিদ্ধ কালো আধারে ঢাকা জগৎ থেকে বের হওয়ার জন্য, কিন্তু পারলাম না। যতই চেষ্টা করি ততই বারবার আমার ব্যাহা মন সেগুলোর প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একদিন গভীর সিদ্ধান্তে অটল হয়েছিলাম, সেগুলো থেকে বের তো আমি হবই, কিন্তু নিষিদ্ধ জগতের ওই কালো ছায়াটা আমাকে বের হতে দেয়নি। নিজের যৌবন শান্তির জন্য তোর প্রতি একসময় আমি আকৃষ্ট হয়ে পড়েছিলাম, যার কারণে তোকে আমি সেদিন আমার সাথে শারীরিক সম্পর্ক করার মতো কুৎসিত প্রস্তাব দিয়েছিলাম এবং তুই যখন প্রত্যাখ্যান করেছিলি তখন রাগের বশে পরবর্তী সময় তোকে আমি মিথ্যা অপবাদে ফাঁসিয়ে দিয়েছিলাম এবং তাতেও যখন আমার শান্তি হচ্ছিল না তখন তোর ওই সুন্দর চেহারাটা নষ্ট করার জন্য সেদিনই রাতে আমি তোকে অ্যাসিড নিক্ষেপ করেছিলাম। আমি খুব বড় পাপী। নেট দুনিয়ার কালো জগতে মগ্ন হয়ে ভুলেই গিয়েছিলাম একদিন সবাইকে নিজের সব কুকর্মের হিসেব সৃষ্টিকর্তার নিকট দিতেই হবে। আমার কোনো ক্ষমা হয় না রে, আমি বড় পাপী। তোর সাথে মস্ত বড় অন্যায় করার জন্য হয়তো আমার আজ এই করুণ অবস্থা। জীবনের শেষ মুহূর্তে রয়েছি, আমি জানি আমার কোনো ক্ষমা হয় না। তারপরও শেষবারের মতো আমি তোর কাছে ক্ষমা নামক জিনিসটা চাইছি, পারলে ক্ষমা করে দিই সেই পাপীকে। কথাগুলো বলার পরপরই ফারিয়া জোরে জোরে শ্বাস নিতে থাকে, আর একটা সময় তার নিঃশ্বাস নেওয়াটাই চিরতরে বন্ধ হয়ে যায়। ঘুমিয়ে পড়ে চিরদিনের জন্য। যে ঘুম আর কখনোই ভাঙার নয়। সেদিন শাহরিয়ার কিছু বলতেই পারেনি, নীরবে দাঁড়িয়ে কয়েক ফোঁটা চোখের জল ফেলা ছাড়া। সত্যি কি শাহরিয়া ফারিয়াকে ক্ষমা করতে পারবে নাকি পারবে না, সেটা সে নিজেই ঠিক করে জানেই না। সময়ের তীব্র গতিতে আজ প্রায় 6টা বছর পার হয়ে গেল। এখন শাহরিয়ারের 5 বছরের একটা সুন্দরী ফুটফুটে কিউট মেয়েও রয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠে শাহরিয়া ওয়াশরুমের দিকে ফ্রেশ হওয়ার জন্য যাওয়ার চেষ্টা করছে, পারছে না কিছুতেই। তার কারণ একটাই, নেট দুনিয়ার নিষিদ্ধ কালো জগতে আসক্ত কিছু বাজে ব্যক্তিরা পরিকল্পনা করে শাহরিয়াকে একা পেয়ে তার পা দুটো চিরদিনের জন্য ড্যামেজ করে দেয়। অর্থাৎ শাহরিয়া আর কোনোদিনই নিজের পায়ে দাঁড়াতে পারবে না। এতে তার কোনো আফসোস নেই, কারণ ভালো মানুষের শত্রু থাকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তবে শাহরিয়া আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করে হাত দুটো সবসময় বিপদমুক্ত রাখার জন্য, কারণ এই হাত দিয়েই শাহরিয়া এখনও লড়েই যাচ্ছে কালো দুনিয়ায় ধ্বংস করে আলোর প্রতিফলন করার জন্য। রুমে এসে শাহরিয়াকে বারবার বিছানা থেকে নামার চেষ্টা করতে দেখলে শান্তা হালকা ধমক দিয়ে পড়ল, তোমাকে কতবার বলেছি কখনো নিজে নিজে কোথাও যাওয়ার চেষ্টা করবে না, তবুও কেন আমার কথা শোনো না তুমি? না মানে তোমাকে কত দিক সামলাতে হয়, তাই তোমাকে আর অযথা ডাকতে চাইনি। চুপ, আমার কাছে সবকিছুর চেয়ে আমার হাজবেন্ডের কদর অনেক বেশি, বুঝতে পারছো শোনা? তোমার মতো মেয়েকে আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যি নিজেকে ভাগ্যবান মনে করি। এভাবে খুব সুখে কাটতে লাগলো তাদের সাজানো গোছানো সুন্দর মিষ্টি সুখের সংসার। আরে আরে পাঠক বিন্দু, আপনারা কোথায় যাচ্ছেন? বলে যাবেন না গল্পটা কেমন হয়েছে? আর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।